আদিল মির্জাস বিলাট, লেখনীতে নাবিলা ইশক। পর্ব ১। বসার ঘরে লোকজন জড়ো হয়ে আছে। রোজা বসেছিল কাজল বেগম আর জয়নাল সাহেবের মাঝখানে। সোফার বিপরীত দিকে বসেছিল জিহাদ। এবেলায় দাঁড়িয়ে পড়েছে রাগে। বড় করে শ্বাস টেনে নিল রোজা। সবার সামনে শান্ত গলায় বলল, আমি কাজটা ছাড়ব না। জিহাদ হিসিয়ে উঠল, ছাড়বে না? রোজা মাথা নুয়ে রেখেছিল। এবারে সরাসরি তাকিয়ে বলল, পারবো না। তাহলে আমাকে ছেড়ে দাও। কাজল বেগম আঁতকে উঠলেন। রাগের মাথায় কী সব বলছিস বাবা? মাথা ঠিক আছে? দুজনে একান্তে আলোচনা করে মিটিয়ে নে। জিহাদ রাগে চিৎকার করে ওঠে, ওর কাছে আমার কথার আমার কি কোনো দাম আছে মা? নেই তো। আমি তো বলেছি ও অন্য যে কোনো চাকরি করুক, আমার আপত্তি নেই। শুধু ওইখানে ও আর চাকরি করতে পারবে না। এটুকু কি বেশি চেয়ে ফেলেছি? রোজা উঠে দাঁড়িয়েছে। নিপা বেগম দ্রুত এগিয়ে এলেন। মেয়ের হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইলেন। রোজা সেই সময়টুকু দেয় না। থমথমে মুখে প্রশ্ন করে, আমি ওখানে কেন চাকরি নিয়েছিলাম জিহাদ? অমন এক বাঘের গুহায় আমি কাঁপতে কাঁপতে কেন যেতাম? জিহাদ মুহূর্তে নরম হয়ে এলো। আগেকার বিষণ্ণ দিনগুলোর কথা ভেবে রাগ নিভে এলো। রোজার হাত দুটো ধরতে চেয়ে বলল, প্রয়োজনে তখন আঙ্কেল ক্যান্সারের পেশেন্ট ছিল। অনেক টাকার প্রয়োজন ছিল। এখন তো আর প্রয়োজন নেই, তাই না? বাড়ি গাড়ি সবই তো হয়েছে। আঙ্কেলও দিব্যি সুস্থ। তাহলে এখনও কেন ওখানে কাজ করতে হবে? এবারে রিজাইন করে নাও। বিয়ের পর তুমি যেখানে ইচ্ছে চাকরি নিও। রোজা দুপা পিছিয়ে এসেছে। চোখ মুখ শূন্য, অনুভূতি প্রায়। হৃদি আমাকে ছাড়া থাকতে পারবে না। জিহাদের হৃদয় যেন কেউ খামচে ধরল। রাগ মাথায় চড়তে চাইল। নিজেকে স্বাভাবিক রাখাই দুষ্কর হয়ে এলো। কোনো রকমে দাঁতে দাঁত পিষে প্রশ্ন করল, তুমি কি ওর মা? রোজা ঠোঁট কাঁপল অপমানে। নাকের পাটা দুটো ফুলে উঠল। আজিজুল সাহেব চুপচাপ বসেছিলেন। এই যাত্রায় মিহি গলায় বললেন, মা না হলেও মায়ের আদরেই তো পেলেছে। বাচ্চাটার বয়স ছিল মাত্র ৩ বছর, এখন প্রায় ৭। এতগুলো বছর ধরে নিজ দু হাতে যত্ন করেছেন। মায়া হয়ে গিয়েছে না? তুমি এভাবে কথা বলে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? সুন্দরভাবে যদি কথাই না বলতে পারো, তবে আর তোমাকে আমি কোন সাহসে মেয়ে দেব? জিহাদ ফিরে তাকালো আজিজুল সাহেবের দিকে। রাগটা সংবরণ করার চেষ্টা করলো। আঙ্কেল, আপনার আমার দিকটাও তো দেখা প্রয়োজন। আমি পছন্দ করছি না বিষয়টা। এরকম টাকার প্রয়োজন ছিল তাই আমি কিছু বলিনি আমার পছন্দ না হলেও। কিন্তু এখনো কেন? ওর তো দায়বদ্ধতা নেই। আজ বাদে কাল তো ছাড়তেই হবে। দিন শেষে আপনি যেভাবেই দেখুন না কেন, ও ওই বাড়িতে একজন কাজের লোক। ওর দায়িত্ব যা ছিল তাই করেছে। ও না গেলে ওই বাচ্চার জীবনে বিন্দুমাত্র ডিফারেন্স আসবে না। রাজ্যের অনৈতিক বেআইনি কাজকর্ম করে টাকার পাহাড় বানিয়ে রেখেছে ওই লোক। মেয়ের জন্য ৪-৫ কেন ১০-১৫ ন্যানি রাখার অ্যাবিলিটি আছে। জিহাদের কণ্ঠ দৃঢ় হলো। উল্টো ওদের সাথে আরও জড়ালে পুরো বংশের ভোগান্তি আছে। মানুষ না হয় ভয়ে স্বীকার করে না, কিন্তু কে না জানে ওই লোক দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। কোন অপকর্ম করা বাদ রেখেছে। এখনো সময় আছে, ওকে বলুন সরে আসতে। আজিজুল সাহেবও এবারে নিশ্চুপ হয়ে গেলেন। তারও যে ভয় হয়। তাকালেন মেয়ের জেদি মুখের দিকে। রোজা তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জিহাদ নিজেকে শান্ত করে দুপা এগিয়ে বলতে নেয়, রোজা, লিসেন টু। রোজা আর এক মুহূর্ত দাঁড়ালো না। জিহাদকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। রোজা সোজা নিজের ঘরে এসে দরজা লক করে রাখল। তার দম বন্ধ হয়ে আসছে। জিহাদের কথাগুলো তাকে বাজেভাবে কষ্ট দিয়েছে। কষ্টের চেয়েও বেশি তার ভয় হচ্ছে। দিদিকে সে খুব ভালোবাসে। একদিন দেখতে না পারলে কি ভীষণ যন্ত্রণা হয়। সেখানে কিভাবে কাজ ছাড়ার কথা ভাববে সে? বিছানায় সাইড টেবিলের ওপরে
শেডের পাশেই দুটো ছবির ফ্রেম রাখা। একটাতে বাবা মা রোজা আর তার তার ছোট ভাই রাজু। আরেকটা ফ্রেমে রোজা আর ছোট রিদি। সুবিশাল উজ্জ্বল রুমের গোল বিছানায় বসে আছে রোজা। দিদি ঠিক রোজার কোলে বসেছে। ওর বয়সটা তখন সবে 5। পুতুলের মতো দেখতে মেয়েটার হাতে আরেকটি গোলাপ রঙের পুতুল। কাঁধ সমান কোকড়া চুলে দুটো ঝুঁটি করে রাখা। মিষ্টি করে হাসছে রোজার দিকে চেয়ে। ছবিটা দেখে রোজার দম বন্ধ হয়ে আসতে চাইল। সে কল্পনাই করতে পারে না কাজটা ছাড়ার কথা। কাজ ছেড়ে দিলে তো আর কখনো রিদিকে দেখতে পারবে না, সম্ভবই না। তাহলে কিভাবে সে পারবে? কেন বুঝতে চাচ্ছে না জিহাদ। রোজা, মা আমার, দরজাটা খোল। আজিজুল সাহেবের ডাকে দরজা খুলে দিল রোজা। ফের এসে বিছানার ওপর বসলো। রুমে ঢুকতেই আজিজুল সাহেবের চোখ চলে গেল সাইড টেবিলের দিকে। মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেললেন। এসে বসলেন মেয়ের পাশে, মাথায় হাত রাখলেন। দীর্ঘ সময় নীরব থেকে অবশেষে বললেন, জিহাদ কিন্তু একেবারে ভুল বলছে না মা। আর কত? রোজার চোখ দুটো জলে ভরে উঠল অবশেষে। ছলছল চোখে তাকিয়ে বলল, কাজটা ছাড়তে পারবো না বাবা। রিদি এখনো ছোট, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ছাড়া আর কারোর কাছে যেতে চায় না। আর অনেকেই তো আছে ওকে টেক কেয়ার করার জন্য। কাউকে পছন্দ করে না। ওর সব আমি নিজ হাতে সামলাই। কিভাবে চলে আসবো বাবা? আর যদি কাজটা ছেড়ে চলে আসি, কখনোই ওকে আর দেখতে পারবো না। ওই বাড়িতে ঢোকার বা রিদির আশেপাশে যাবার সুযোগ আর পাওয়া সম্ভব না। আজিজুল সাহেব নীরব হয়ে গেলেন। 24 ঘন্টা বডিগার্ড দিয়ে হেফাজতে রাখা অমন বড়লোক বাড়ির মেয়েকে কাজে ছেড়ে দিলে কিভাবে দেখা সম্ভব? তিনি অসহায় হয়ে পড়েন। কি বলবেন বুঝে পেলেন না। বাচ্চাটাকে তার কখনো সামনাসামনি দেখেননি তিনি। রোজার মুখে শুনে আর ফোনে দেখেই কেমন মায়া করে বসে আছেন। সেখানে রোজা কতগুলো বছর ধরে মেয়েটাকে দুহাতে যত্ন করে লালন পালন করেছে। একটু হলেও মেয়ের অনুভূতি তিনি বুঝতে পারছেন। জিহাদকে আমি বোঝাবো। তবে তুমি তর্ক করে ওর সাথে আর ঝগড়া করো না মা। বয়স তো কম হলো না, বিয়ে শাদী তো করতে হবে, তাই না? রোজা মাথা দোলালো, চিন্তিতও হলো। দেখতে দেখতে কেমন 29-এ পা দিয়ে ফেলল। আর 1 বছর মাত্র, এরপর 30। এ সময়ে দরজার কাছ থেকে রাজু চাপা গলায় আওড়ালো, জানো না 20তেই বুড়ি, সেখানে তোমার 30 হবে আপু। ভাবো তুমি কোন পর্যায়ের বুড়ি হয়ে আছো। আস্তাগফিরুল্লাহ। রোজার মেজাজটা খারাপ হলো। মুহূর্তেই উঠে দাঁড়ালো ছেলেটার পিঠে 4টা থাপ্পড় বসানোর জন্য। রাজু ওখানে মার খাওয়ার জন্য মোটেও দাঁড়িয়ে নেই। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাড়িধার এই নিরিবিলি এরিয়া জুড়ে গড়ে ওঠা অট্টালিকার মতো বিশাল বাড়িটা ভদ্র সমাজে শিল্পপতি আদিল মির্জা নামে পরিচিত হলেও আন্ডারওয়ার্ল্ডের টাইগার্সদের ডেন নামে পরিচিত। বডিগার্ড, সিসিটিভি ক্যামেরা দিয়ে সুরক্ষায় রাখা এই প্রবেশের পথে বহু বাধা। রোজাদের গাড়িটা 4 বার থেমেছে। 4 ধাপে চেকিং করা হয়েছে। রোজা এতে অভ্যস্ত। রাতে ভালো ঘুম হয়নি, তাই সে সারা রাস্তা জুড়ে ঘুমিয়েছে। প্রত্যেক দিন তাকে নিতে এবং বাসায় পৌঁছে দিতে এই গাড়িটাই আসে। প্রত্যেক দিনের মতো ড্রাইভার চাচা পাশের সিটে ধ্রুব বসে আছে, রিদির পার্সোনাল বডিগার্ড। যেমন শরীর তেমন উচ্চতা। লোকটার মাথাটা মনে হচ্ছে গাড়ির সিলিং ছুঁবে। আরেকটু হলেই এত লম্বা মানুষ হয়। রোজার ঘুম ছুটেছে। সে গালে হাত ঠেকিয়ে বাইরে তাকালো। সরু রাস্তার দুই পাশে ঘন করে গাছপালা উঠেছে। গাছগুলো ভিন্ন প্রজাতির, কেমন টিম করে একই রকম শেপে রয়েছে। প্রতিদিন দেখেও তার দেখবার স্বাদ মেটে না। সবকিছু একদম কল্পনার মতো সুন্দর। রোজা যখন গাড়ি থেকে নেমে বিশাল বাড়ির দুয়ার পেরোলো, তখন লিভিং রুমের দেয়াল ঘড়িটা আওয়াজ করলো ঘড়ির কাঁটা 6টাই ঘুরেছে বলে।
মরিয়ম বেগম সহ বাকিরা মোছামুছির কাজকর্ম শুরু করে দিয়েছে। বেশ সাবধানে চকচকে কালো কাচের সিঁড়ি মুছছিলেন মরিয়ম বেগম। রোজা কাছাকাছি এসে আস্তে করে বলল, গুড মর্নিং আন্টি। মরিয়ম বেগমের জবাব আরও ধীর শোনালো। রোজা সোজা উপরে চলে গেল। আশেপাশে কোথাও সে তাকালো না। এই বাড়িতে কয়েক বছর ধরে চাকরি করতে পেরেছে এমনি এমনি না, অনেক সীমাবদ্ধতা আছে, যা খুব সুন্দরভাবে মান্য করে এসেছে রোজা। তাই তো আজ পর্যন্ত সে পুরো বাড়িটা পর্যন্ত দেখেনি। প্রয়োজনের তাগিদে যতটুকু পর্যন্ত যেতে হয় ওইটুকুই। কথায় আছে, কিউরিসিটি ক্যান ইট ইউ অ্যালাইভ। রোজা তাই মানে। সে কোনো কিছুতেই আগ্রহ দেখায়নি, কিছু জানার চেষ্টা করেনি রিদি ব্যতীত। রিদির রুমটা একেবারে শেষ মাথায়। ওর রুমে সিসিটিভি ক্যামেরা আছে। রোজা যতটুকু জানে পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগানো। সেই সব মনিটরিং করা হয়। তারও আলাদা রুম আছে। ওটাকে মনে হয় কন্ট্রোল রুম বলে। রিদির পুরো নাম আমিরা মির্জা রিদি। আদর করে ছোট করে রোজা হৃদও ডাকে। শুধু হৃদ নয়, মাঝে মাঝে প্রিন্সেসও ডাকে। মেয়েটা ডিজনিল্যান্ডের ওপর অবসেসড। পুরো রুম জুড়ে ডিজনিল্যান্ডের আধিপত্য। গত বছর ফ্রান্সের ডিজনিল্যান্ড মার্নেলে ভ্যালি থেকে ঘুরে এসেছে। এবছরও যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ইতোমধ্যে। ব্যাগটা একপাশে রেখে রোজা বিছানার কাছে গেল, বসলো ঘুমন্ত রিদির পাশে। কি মিষ্টি একটা মুখ, কি সুন্দর দেখতে। রোজা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মাথাটা। রাতে বেনুনি করে দিয়ে গিয়েছিল। মাথাটা নুয়ে ছোট করে ডাকলো, মাই প্রিন্সেস, ইউ হ্যাভ টু ওয়েক আপ। রিদি ভীষণ লাইট স্লিপার। এক ডাকেই বড় বড় চোখ দুটো মিলে তাকালো, ঘুমালো। দু হাত বাড়িয়ে দিল মুহূর্তে। তার কোলে বসাতেই মেয়েটা রোজা ওকে কোলে তুলে নিল। তার কোলে বসাতেই মেয়েটা রোজার বুকে মিশে গেল কেমন। দু হাতে গলা জড়িয়ে আবারও চোখ বুজে নিল। রোজা ওকে কোলে নিয়েই এগোলো ওয়াশরুমের দিকে। ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করাতে হবে। এরপর রেডি করে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি ঠেলে যখন ঢুকলেন, ততক্ষণে রিদিকে ফ্রেশ করিয়ে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে রোজা। ওর স্কুলের ড্রেস কোড হচ্ছে সাদা রঙের শর্ট স্কার্টের সাথে কালো রঙের শার্ট, সাদা রঙের টাই, সাদা মোজার সাথে কালো জুতা। কোকড়া চুলগুলোতে সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছে। রিদির স্কুল ব্যাগটা গতকাল রাতেই গুছিয়ে রেখে গিয়েছিল রোজা। রিদি এই মুহূর্তে বেঁকে বসল। আই ডোন্ট ওয়ান্না ইট। রোজা শান্ত। এক হাতে স্যুপের বাটিটা নিয়ে অন্য হাতে রিদিকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, কেন না? কি হয়েছে? খারাপ লাগছে? স্নো হোয়াইট, ওন্ট ইউ গো উইথ মি টু সি ডিজনিল্যান্ড? রোজা অসহায়। গত বছরও মেয়েটা এমন করেছে মাসখানেক ধরে। রোজা যায়নি, এবছরও শুরু করেছে। পরে ভাববো, আপাতত খেতে হবে। তুমি খেলে আমি ভেবে দেখব। রোজা দ্রুত সরল গলায় বলল, তাহলে আমি খাবো। মাই গুড গার্ল। রোজা সবসময় আপন মনে ভেবে এসেছে, এত বডিগার্ডের কি প্রয়োজন। এই যে সাধারণ একটা ব্যাপার, রিদিকে স্কুলে নিয়ে যাবে মাত্র, এখানেও এত সিকিউরিটির কি প্রয়োজন? তিনটা বডিগার্ডের কি কোনো দরকার আছে? কি দরকার এত ঝামেলার, এত লোকজনের? তার 4 বছরের প্রশ্নের জবাব যেন আজকে মিলল ভয়ানকভাবে। এই সিকিউরিটিও যে বেশ কম তা সে হাড়ে হাড়ে টের পেল। জ্যামমুক্ত মেইন রোড ছিল, গাড়ি রাস্তার তেমন একটা ছিল না। হঠাৎ করে 9-10টা ভিন্ন মডেলের গাড়ি একত্রে তাদের গাড়ি দুটোকে ঘেরাও করে ফেলল, দুর্দান্ত ফাস্ট। রোজার চোখের পলক ফেলতেই তাদের গাড়িটা ঝাঁকিয়ে উঠল।
গাড়িতে গাড়ি ঘর্ষণের তীব্র শব্দে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল তার শরীর। মস্তিষ্কে কাজ করার আগেই রোজার শরীর কাজ করলো। সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল পাশের তুলোর মতো নরম শরীরের হৃদিকে। মেয়েটা আতঙ্কে এইটুকু হয়ে গেছে, থরথর করে কাঁপছে। এই যাত্রায় শব্দ করে কেঁদে ফেলল। রোজা ওকে বুকে মিশিয়ে শান্ত করতে চাইল। তাদের গাড়িতে প্রতিদিনের মতন ধ্রুব ড্রাইভারের পাশেই বসেছিল। এ যাত্রায় বিদ্যুৎ বেগে ড্রাইভারকে সরিয়ে নিজে বসল ড্রাইভ করতে। চলন্ত গাড়ি নিজ আয়ত্তে নিয়ে টানা সামনে এগোচ্ছে। হাইয়েস্ট স্পিড। কানে ব্লুটুথ দিয়ে সে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছে। গাড়িতে গাড়ি ঘর্ষণের শব্দ ভাঙচুরের মতন শোনাচ্ছে। তাতে এই গাড়িতে চতুর্দিক দিয়ে আক্রমণ করা হচ্ছে। এই পর্যায়ে রোজা পাশের জানালা কাচের আঘাত করা হলো। কাচটা বোধহয় সামান্য ফুটল। টানা অনেকবার আঘাতে জানালার কাচ ভেঙে ছিটে পড়ল। রোজা আরও গাঢ়ভাবে আগলে নিল রীতিকে। দ্রুত বুকের ভেতর নিয়ে সিট ছেড়ে নিচে হামাগুড়ি দিয়ে বসল। বাচ্চাটার মাথা শক্ত করে নিজের বুকে লুকিয়ে দুই কান চেপে ধরল তার। ধ্রুব এক পলক পেছনে দেখে নিয়ে এবারে দিকবিদিক শূন্য হয়ে একটা বাঁকা টার্ন নিতে লাগলো আক্রমণ থেকে বাঁচতে। ড্রাইভার চাচা ইতিমধ্যে কল করেছেন আদিল মির্জাকে। আক্রমণের কথা এতক্ষণ না জানালে বড্ড দেরি হয়ে যাবে যে। সামনে দিয়েও একটা গাড়ি পালাক্রমে আক্রমণ করে যাচ্ছে। ধ্রুব এরপরও হাই স্পিডের গাড়ি টানছে। চোখ মুখ শক্ত তবে শান্ত। অনড়ভাবে চতুর্দিকে নজর রেখেছিল। এই যাত্রায় খুব সাবধানে এক হাতে হুইল কন্ট্রোলে রেখে জানালার কাচ অল্প নামিয়ে অন্য হাতে পিস্তলটা বের করে মুহূর্তে গুলি করে। দুটো সামনের গাড়ির দুটো টায়ারেই। সামনের গাড়িটা ব্রেক ফেল করায় ওটা পাশে কাটিয়ে ধ্রুব হাই স্পিডে এগোয়। রোজা দেখছিল ড্রাইভার চাচা আর ধ্রুবের মিলেমিশে করা এক একটি কাণ্ড। কেমন চতুরতার সাথে এতগুলো গাড়ির সাথে কিভাবে একা লড়ছিল। হঠাৎ করে দুটো গাড়ি ধেয়ে এসে আক্রমণ চালালো তাদের গাড়ির প্রায় উল্টে যেতে নেয়। ধ্রুব দ্রুততার সাথে পালানোর পথ খুঁজে চলছে তখনও, কিন্তু কোনোভাবে গাড়িগুলোর পিছু ছাড়ানো যাচ্ছে না, যেন তৈয়ারি হয়ে এসেছে। রোজা তাকালো তার বুকে মিশে থাকা ফুটফুটে মুখটার দিকে। এতটুকু মেয়েকে কোন পাষাণ মারতে চায়? ওরা কি মানুষ? গাড়ির টায়ারে টানা 2-3টে গুলি লাগাতেই গাড়ি ঝাঁকিয়ে সামনে বড় গাছটার বাড়ি খেয়ে থমকে যায়। ধোঁয়ায় ভরে যায় ভেতরটা। ধ্রুবের মাথা গলিয়ে রক্ত বেরোচ্ছে। সে দ্রুত বলে, রোজা, ভয় পাবেন না, গাড়িতেই থাকুন, নামবেন না, বস চলে আসবে। প্রিন্সেসকে আগলে রাখুন। ধ্রুব দুর্বলভাবে পিস্তল সহ বেরোলো। সম্ভবত জ্ঞান হারাবে। রোজা ডাকতে চাইল কিন্তু পারল না। ভয়ে তার আত্মাসহ শরীর কাঁপছে। জানালার কাচ পুনরায় ভেঙে দরজা খোলার জন্য কেউ কসরত করে চলেছে। সামনে কিছু গুলির আওয়াজ শোনা গেল। খুলে গেল রোজার পাশের জানালা দরজা। রোজা আর দেরি করে না। হৃদির দিকে জানালা দরজা খুলে বেরিয়ে পড়ে। 7-8 জন লোক ঘিরে আছে তাদের সামনে। ধ্রুব সামনেই পড়ে আছে, চোখে মুখে রক্ত। সম্ভবত পায়ে গুলি লেগেছে। ভর করে রক্ত বেরোচ্ছে। ড্রাইভার চাচাকে মারা হয়েছে। ভদ্রলোকের ওঠার চেষ্টা করেছে। রোজার দিকে নিজের পেছনে লুকায়। একজন চেঁচায়, প্রাণে বাঁচতে চাইলে সরে দাঁড়া, বাচ্চাকে দে। রোজার ভেতরটা কাঁপছিল, তবে নিজের জন্য নয়, হৃদির জন্য। সে আর চোখে তাকালো পাশে। ধ্রুবের পিস্তলটা পড়ে আছে। মুহূর্তেই তুলে নিল হাতে। এক হাতে হৃদিকে নিজের পেছনে জড়িয়ে রেখে অন্য হাতে পিস্তল সামনে তাক করলো। মনে প্রাণে শপথ করলো, কেউ এগিয়ে এসে হৃদিকে নিতে চাইলে রোজা গুলি চালিয়ে দেবে। এতক্ষণ মানুষের সামনে সে
এতগুলো মানুষের সামনে সে কাঁপে না, ভয়ে সিটিয়ে যায় না, চোখে চোখ রেখে ট্রিগার প্রেস করে। ওভাবেই ধীরে ধীরে পেছনে যেতে থাকে রিদিকে নিয়ে। বারবার করে বলে কাছে আসার চেষ্টাও নয়, ওর অর আই উইল শুট। তখন বাচ্চা চাওয়া ওই কালো লোকটা হঠাৎ করে ছুটে আসতে চাইলে রোজার দিকে। রোজা সচেতন হয়, ঢোক গিলে চোখ বুজে ট্রিগার প্রেস করে ফেলল। এক গুলি যেন সাহস এনে দিল। পরপর পায়ের কাছে টানা কিছু গুলি করলে একটা লেগে যায় লোকটার পায়ে। কুঁকিয়ে উঠেছে একটা, লোকটার পা ভেঙে বসে পড়ে। রোজার সামনে সমানে পেঁচ হয়। ও সময়ে সেখানে দেখলো একসাথে অনেকগুলো কালো গাড়ি হাই স্পিডে ধেয়ে আসছে। কারা এরা? ওদের আরও লোক না তো? গাড়িগুলো এসে থামলো, উপস্থিত সবগুলো লোক জড়সড় হয়ে যায়। রোজার ওদিকে নজর নেই। সে নির্ভীক হয়ে উচ্চস্বরে বলল, ডোন্ট মুভ অর এলস আই উইল কিল ইউ অল। আদিল তখন গাড়ি থেকে ঝড়ের বেগে ক্যাফলি নেমে দাঁড়িয়েছে। তার লোকেরা ইতিমধ্যে সবগুলো আক্রমণকারীকে আন্ডার কন্ট্রোল করতে নেমে পড়েছে, অথচ আদিল স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অদূরের নারীর দিকে। সে যে দৃঢ়ভাবে অনড় রূপে দাঁড়িয়ে আছে তার মেয়েকে আগলে নিয়ে, যার হাতে পিস্তল তাক করা, যার চোখে কণ্ঠে আগুন আর রূপেও